বাংলাদেশে যিনি এই মুহূর্তে ফেসিবাদের রানী হিসেবে আবির্ভূত হয়েছেন সে শেখ হাসিনা, তিনিও তার রাজনৈতিক কেরিয়ারের সবচাইতে খারাপ একটি সময় অতিক্রম করছেন এবং এটা বলা যায় যে শেখ হাসিনা এক গভীর সংকটে উপনীত হয়েছে। আমরা যারা প্রার্থী সকলেই আওয়ামী লীগ করি। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি আজকে ভোট কেন্দ্রে যেতে পারি না। বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদকের উপজেলা আর নিজ উপজেলা, এই উপজেলায় প্রশাসন নির্বাচনের কোনো প্রয়োজন না। দুঃখজনক বিষয় হচ্ছে এটা বাংলাদেশের দ্বিতীয় ব্যক্তি হবেন তাদের স্যার এরিয়া। আসলে আমরা এখানে একটা জিম্মি দশায় আছি। এখানে কোম্পানিগঞ্জটা মনে হয় যেন বাংলাদেশের বাইরে একটা দেশ। নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী হত্যার 7 দিন না পেরোতে এবার সন্ত্রাসীদের হাতে খুন হলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান। সুতরাং আমেরিকাকে দেখাতে গিয়ে সরকার সম্ভবত তার ভবিষ্যতে একটা ঝুঁকি তৈরি করছে, যেটা ছোট ঝুঁকি না, বেশ বড় সড় ঝুঁকি। এটা কি ভোট দেওয়া হয়ে গেছে? হ্যাঁ। আপনি কি এই ভোটটা দিয়েছেন? না, আমি ভোটটা দিইনি। আপনি আসার পরই দেখছেন আপনার ভোট হয়ে গেছে? হ্যাঁ, আমার ভোটটা হয়ে গেছে। আচ্ছা, এই ছবিটা এবং এই নামগুলো মিলানোর দরকার ছিল না? অবশ্যই মিলিয়েছি। কোন এক সাদা লোক নাকি তার কাছ থেকে বঙ্গোপসাগরে একটা বিমানের বেস বা ঘাঁটি তৈরি করার জন্য প্রস্তাব দিয়েছিল এবং এর বদলে নাকি বলছিল যে ইলেকশনে তারা কাটালানিকে জিতায়। এই বিষয়ে ওই বৈঠকে দিল্লির কেনা বান্দি, খুনি, ফ্যাসিস্ট, অবৈধ ক্ষমতা দখলকারী হাসিনা আরো কিছু কথা বলছে, যেটা বিশ্লেষণ করা আমাদের জন্য খুবই প্রয়োজন। এতে করে সে কার ভাড়া খাটে এবং বাংলাদেশকে সে কার সাথে ব্যবহার করতেছে সেই সম্পর্কে একটা পরিষ্কার ধারণা। প্রিয় দর্শক, সামনে কিন্তু আওয়ামী লীগের খারাপ দিন আসতে চলেছে। শুধু আওয়ামী লীগের নয়, ওবায়দুল কাদের কিন্তু এবার ভালোভাবে ফেসে গিয়েছে। ওবায়দুল কাদেরের ফেসে যাওয়ার পিছনে কিন্তু বাইরের রাষ্ট্রের কোনো হাত নেই। যেমন যুক্তরাষ্ট্র বা জাতিসংঘ, কোনো রাষ্ট্রেরই কিন্তু হাত নেই ওবায়দুল কাদেরকে ফাঁসানোর জন্য। ওবায়দুল কাদেরকে ফাঁসানোর জন্য তার পরিবারে দায়ী, তার আপন ভাইয়েরাই দায়ী। এর আগে কিন্তু ওবায়দুল কাদের আরেকবার ফেসে গিয়েছিলেন, সেখানে কিন্তু তার ভাইয়েরাই দায়ী ছিলেন, সেখানে কিন্তু বাইরের কোনো দেশ দায়ী ছিলেন না। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ওবায়দুল কাদের কেন হঠাৎ করে এত জটিলতমভাবে ফেসে গেলেন। ওবায়দুল কাদেরকে এই ফাঁদ থেকে বের হতে পারবেন না। আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন। শিরোনামে যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওগুলো বিস্তারিতর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তার জন্য এই ভিডিওটি একটু স্কিপ করবেন না। অবশ্যই আপনাদের আমি বলে রাখি, কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। বিস্তারিত ভিডিও দেখার আগে যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে বিস্তারিত ভিডিওগুলো দেখা শুরু করে দিন। দিয়ে একটা ভোট এরকম জাল ভোট করে একটু ম্যাচ করে দেখেন ওনার নাম্বারটা। এই যে এটা আমার ঠিক আছে। এটা কি ভোট দেওয়া হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। আপনি কি এই ভোটটা দিয়েছেন? না, আমি ভোটটা দিইনি। আপনি আসার পরই দেখছেন আপনার ভোট হয়ে গেছে? হ্যাঁ, আমার ভোটটা হয়ে গেছে। আচ্ছা, এই ছবিটা এবং এই নামগুলো মিলানোর দরকার ছিল না? অবশ্যই মিলিয়েছি। তারপরে উনি তো ভোটার। হ্যাঁ, আমরা আপত্তি করেছি, তারপর সবাই বলছে যে না দিতে দেন, এরপরে দিতে দাও। মানে কারা? এজেন্টরা সবাই বলেছে। তারপর ওনাদের কি পুলিশ আসলো? হ্যাঁ, এই এজেন্টরা বলেছে। আপনারা কি এই ভোটটার সম্পর্কে জানেন? আপনি বলছেন ওখান থেকে বলা হয়েছে। আপনি বলেছেন? আমরা বলছি যে আর কি আমরা হয়তো আর কি দেখা গেছে আপনার আর কি ওনাকে দেখা গেছে আপনার বিয়ের পরে ফেস চেঞ্জ হয়ে যায়, তো আপনারা মিলাই দেখেন আর কি, এটাই বলা হয়েছে আর কি ওনাদের। আর আমি আপনাদের বলি, আমাদের এখানে নাম, বাবার নাম, জন্ম ডেটটা পর্যন্ত দেখা গেছে আর কি আমাদের আর কি যে মিলাই তারপর ভোটটা আর কি ওনারা দিচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার এই কক্ষে একটা জাল ভোটের ইয়ে পাওয়া গেল, যেটা আপনার পোলিং অফিসাররা বলছেন তাদের কিছু করার ছিল না। হ্যাঁ, ওনাদের কিছু করার ছিল না এমনটা ওনারা বলছেন। সবাই মিলে চাপ দিয়েছে, পুলিশ এসেছে, দিয়ে একটা ভোট এরকম জাল ভোট করে। আমি দেখি, আমি এসে গেছি ওয়াশরুমে, আমি ছিলাম তখন এখানে। কি সমস্যা, কি বলেন, কি আছে? ভাই বের করেন এটা। আচ্ছা, কি হয়েছে কি বলেন তো? আসছে, ওনার নাম বলছে, বাবার নাম, মায়ের নাম, সবকিছু ঠিক আছে। হ্যাঁ, তারপরে ছবি নিয়ে আমাদের আপত্তি ছিল থাকার পরে এখন উনি বলতেছে যে এটা আমার 10 বছর আগের ছবি, এটার সাথে কি এটা মিল? সেটা হতে পারে, এখন তারপরে কি বলেন? তারপরে হচ্ছে সবাই বলছে যে না দিতে দেন, আমরা এটা বলছি। এই আপনারা চিনেন না সবাই রে? আচ্ছা, আর কে কে এসে প্রেসার দিল বলছিলেন আপনারা? পুলিশ এসেছিল, আর কারা কারা এসেছিল? মেম্বার চেয়ারম্যান এসেছিল বলছিলেন? মেম্বার চেয়ারম্যান। ওকে, হাউএভার এই ভোটটা জাল ভোট হয়ে গেছে, আপনি এটা বুঝতে পারছেন তো? মনে হচ্ছে গেছে আপনারা এখানে দেখছেন এটা ওনার স্বীকৃতি দিচ্ছে ভোটের। ওনা বলছে আপনাদের সব চেনার কথা না, ছবি কিছুটা এলোমেলো থাকবে কিন্তু অনেকটা মিলবে, কিন্তু অন্য হলো বড় সাক্ষী, ওনার এলাকার লোক, ওনার চেন, ওনাদের ওনাদের স্বীকৃতি ছিল। হ্যাঁ, ফেরত পাঠাই দেওয়া হয়েছিল, তারপরে আপত্তি করার পরে তারপরে আবার আসছে মুরব্বী নিয়ে আসছে 2 জন আর পুলিশ সদস্য। হ্যাঁ, পুলিশ সদস্য একজন আসছে। আশা করি আপনি আগের বার না বলছিলেন, পরে হ্যাঁ বললেন কেন? পরে হ্যাঁ বললেন কেন? কে হ্যাঁ বলছেন? ওনার সাক্ষাৎকার না, হ্যাঁ বলছে। আপনি প্রধান নাম হ্যাঁ বললেন কেন? ছবি নাই, ছবি আপনারা মিলাবেন। আর আমাদের এখানে যে নাম আছে, বাবার নাম আছে, মায়ের নাম আছে, এগুলোকে আমরা পারবো মিলাইতে, কিন্তু এখানে আমাদের এখানে কিন্তু ছবি নাই। মানুষ চেনেন না? এজেন্টরা বলছে আজকে আপনাদের কথা হলো ছবি চেনা, ওনারা চিনবে না। না, ওনারা চিনবে না বলে আপনারা যাদেরকে আমরা চিনছি যাদেরকে একজন যে রোশনা, ওনার ভোটটা বলছে যে হ্যাঁ উনি আমাদের পরিচিত। এটা হ্যাঁ বলেন নাই? এটার বেলা আমি আর বলি না, কেন মনে করি এখানে অনেক ভোট হয়েছে। আমি হ্যাঁ বলেন না এটা?
এটা আমি কোনো হ্যাঁ বলি না। আমি বলছি যে একটা যদি ওটা না বলে একটা বড় গাড়ি নেবেন না, ঠিক আছে? আর কোন পুলিশ সদস্য বলছে? মুজাম্মেল। আচ্ছা, এই ভোটটা এখন কি হবে? আপনি এটা বাতিল তো করতে পারেন। কোনটা? এই ভোটটা তো এখন বাতিল করতে পারেন। এই ভোটটা কি ফাইনালি কাউন্ট হবে? কোনটা? এই যে ভোটটা হয়ে গেল, আরেকজন দিয়ে গেল, ফাইনাল কাউন্ট হবে না। জাল প্রমাণিত হলে এটা ফাইনালি কাউন্ট হবে না। এটা আর কিভাবে প্রমাণিত হবে? আপনি যা যা দেখলেন, যা শুনলেন, তার মধ্যেই তো প্রমাণ, এর বাইরে তো প্রমাণ নাই। আমরা যারা প্রার্থী সকলেই আওয়ামী লীগ করি। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি আজকে ভোট কেন্দ্রে যেতে পারি না। বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদকের উপজেলা, তার নিজ উপজেলা, এই উপজেলায় প্রশাসন নির্বাচনের কোনো প্রয়োজন না। সে নিজে মিছিল করতেছে, পিছনে বোম ফুটতেছে, আর আমার এজেন্টদেরকে বের করে পাশে খালে ফেলে দিছে। আমি যাই তাদেরকে খাল থেকে উঠালাম, সাথে সাথে ইউনোরও ফোন দিলাম, পুলিশের ফোন দিয়ে উপরে উঠলাম, উপরে যাই প্রিসাইডিং অফিসারে বললাম আপনি থাকতে আমার এজেন্ট কীভাবে বের করে? কয় আমি তো উপরে ছিলাম, ওরা নিচে ছিল, আপনি এখন একটু আইনা দেন, আমি বসাই দেবো। তখন আমি গেলাম, ওরা এজেন্টদেরকে আইনা, তারপর আমি অনেক কষ্টে বসানোর পরে আমি আরেক কেন্দ্রে গেলাম, এর বাকি তাদেরকে আবার বের করে দিল। এইভাবে প্রতিনিয়ত যখন যতটুকু সময় যাচ্ছে গড়াচ্ছে, ততটুকু প্রত্যেকটা এক একটা কেন্দ্রের খবর আসছে। তখন আমি বসুরহাট পৌরসভায় উপজেলা পরিষদে আসলাম। উপজেলা পরিষদে ইউনোকে সব কিছু অবহিত করলাম। উনার অফিসে বসা থাকতে আমার কাছে ফোন আসতেছে, এই কেন্দ্রে এই অবস্থা, এই কেন্দ্রে এই অবস্থা, এই কেন্দ্রে এজেন্ট বাইর করে দিচ্ছে, মারতেছে, ভাঙচুর করতেছে, নিজ হাতে চিল মারতেছে, এগুলো তাকে অবহিত করছি। উনি বলে যে আমি এক্ষুনি ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছি। উনি ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছি কোনো এর পাকে কেন্দ্রটা করতে। আমরা আসলে এই প্রহসন, এটা হচ্ছে পুরো পরিকল্পিত একটা প্রহসনের নির্বাচন। এটা আজকের পরিকল্পনা না, এটা আরও 15 দিন আগ থেকে পরিকল্পনাটা চলছে, যেটার সাথে প্রশাসনের লোকজন সম্পৃক্ত। এখানে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এটার সাথে সম্পৃক্ত না হয় পুলিশ এবং প্রিসাইডিং অফিসার এরা কিভাবে সহযোগিতা করে তাদের। আমাদের দাবি হচ্ছে এই প্রহসন নির্বাচন আমরা মানি না। এই নির্বাচন স্থগিত করে পূর্ণ নির্বাচন দেওয়া হোক, একটা নিরপেক্ষ নির্বাচন। এই কারণ এটা বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদকের উপজেলা, তার নিজ উপজেলা, এই উপজেলায় এই প্রহসন নির্বাচনের কোনো প্রয়োজন নেই। আর এখানে বিএনপির কোনো প্রার্থী নাই। আমরা যারা প্রার্থী সকলেই আওয়ামী লীগ করি। আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমি আজকে ভোট কেন্দ্রে যেতে পারি না। আমি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আমার আজকে জীবনের নিরাপত্তা নাই। প্রতিনিয়ত মামলা শিকার হচ্ছি। এর আগে আপনারা জানেন আমি হামলার শিকার হয়েছি, আমি নির্যাতিত হয়েছি। এখন আমরা চাই যেহেতু ওনার সম্মান রক্ষার্থে একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন দেওয়া হোক। সেই নির্বাচনে যেই জিতুক আমরা তাকে সেই ফলাফল মাথা পেতে নেব। ঋণের বোঝা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে রাষ্ট্রীয় মালিকানার বেসিক ব্যাংক। আর এই পঙ্গুত্বের পেছনে দায়ী করা হয় ব্যাংকটির সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে, যার সংশ্লিষ্টতায় 2,265 কোটি টাকা পাচার এবং আত্মসাতের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। নতুন করে জমির মূল্যে পুকুর চুরির সন্ধান পেয়েছে দুদক। সোমবার দুদকের দেয়া অভিযোগপত্রে বলা হয় শেখ আব্দুল হাই বাচ্চু 110 কোটি টাকার জমির দর দেখিয়েছেন মাত্র 15 কোটি টাকা। সোনার দরের এই জমি পানির দরে কেনার প্রক্রিয়া আরেকটু বিস্তারিত জেনে নেই দুদকের অভিযোগপত্র থেকে। আব্দুল হাই বাচ্চু ক্যান্টনমেন্ট বাজার এলাকায় 6 নম্বর প্লটের 30.25 কাঠা জমি কেনেন 2012 সালে। ওই বছরের 16 অক্টোবর প্রথম দলিলে 18 কাঠা জমির দাম দেখানো হয়েছে 9 কোটি টাকা। ক্রেতা 3 জন, শেখ আব্দুল হাই বাচ্চু, তার স্ত্রী শিরিন আক্তার ও ভাই শেখ শাহরিয়ার পান্না। দ্বিতীয় দলিলে 12.25 কাঠা জমির দাম দেখানো হয়েছে 6,25 লাখ টাকা। এখানে ক্রেতা তার পরিবারের অপর 2 সদস্য, ছেলে শেখ সাবিদ হাই এবং মেয়ে শেখ রাফা হাই। আর এই 2 দলিলে রেজিস্ট্রেশনের মোট মূল্য ধরা হয়েছে 15,25 লাখ টাকা। অথচ জমির মূল্য 110 কোটি টাকা উল্লেখ করে সমঝোতা চুক্তি করেছিলেন বিক্রেতা আমিন আহমেদের সাথে। অর্থাৎ সমঝোতা চুক্তির চেয়ে যা 94,75 লাখ টাকা কম দেখানো হয়েছে জমির দাম, সেই টাকা 134টি পে অর্ডারের মাধ্যমে 78,50 লাখ এবং নগদ 31,50 লাখ টাকা পরিশোধ করেন আমিন আহমেদ ও তার প্রতিষ্ঠানকে। এতে জমির নিবন্ধন বাবদ সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে 8,52,75,000 টাকা। দুদক বলছে টাকা গোপনের মাধ্যমে অপরাধ করেছেন বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু ও তার পরিবার। আর তাকে অর্থ আত্মসাতে সহায়তা করেছেন লা মেরিডিয়ান হোটেলের মালিক আমিন আহমেদ। 2009 সালের 4 অক্টোবর থেকে 2 দফায় বেসিক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আব্দুল হাই বাচ্চু। 2015 সালে রুগ্ন ব্যাংকে পরিণত হয় প্রতিষ্ঠানটি। ঋণ জালিয়াতি হয় 4,500 কোটি টাকা। দেশের ইতিহাসে এককভাবে এটি সবচেয়ে বড় ঋণ কেলেঙ্কারি। ব্যাংক নিঃশেষ হয়ে যাবার পর 2015 সালে 59টি মামলা দায়ের করা হয়। এর 8 বছরের মাথায় গেল বছর জুনে ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু সহ 147 জনের নামে চার্জশিট দেয় দুদক। এত বড় ব্যাংক কেলেঙ্কারির পর তাকে গ্রেফতার না করা নিয়ে সমালোচনা হয় সংসদে। আমরা মনে করি, জাতি মনে করে যে শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে মামলা করো, তাকে গ্রেফতার করো।
তবু এখনও ধরাছোঁয়ার বাইরে সাবেক এই ব্যাংক কর্মকর্তা। নরসিংদীতে ভাইস চেয়ারম্যান প্রার্থী হত্যার 7 দিন না পেরোতে এবার সন্ত্রাসীদের হাতে খুন হলেন মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান। এ বিষয়ে দর্শক বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বর্মন। সুমন, আপনি একটি বিষয় জানাবেন যে এই খুনের ব্যাপারে আসলে কোনো কিছু জানতে পেরেছেন কিনা, আর এই ঘটনা কেন ঘটেছে, কি মনে হচ্ছে? আরও একজন জনপ্রতিনিধির রক্তে রঞ্জিত হলো নরসিংদী। রায়পুরা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া হত্যার 7 দিন না পেরিতেই এবার সন্ত্রাসীদের হাতে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান। তিনি গতকাল রাত 12টার দিকে নিজ কার্যালয় থেকে বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায় এবং তাকে গুলি করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। এই ঘটনায় খুবই ফেটে উঠেছে নরসিংদীবাসী। তারা এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাচ্ছে। আমি আপনাকে একটু বলতে চাই যে একের পর এক জনপ্রতিনিধি হত্যার ঘটনায় এবং রাজনীতিবিদ হত্যার ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে নরসিংদীর জনপ্রতিনিধিরা, এবং একের পর এক বড় ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো ঘটনারই সুষ্ঠু বিচার হয় নাই, এবং এমনকি এই সকল ঘটনার যারা মূল ঘাতক তাদেরকেও আইনের আওতায় আনা যায়নি। এই জন্যই মূলত তারা সন্ত্রাসীরা বেপরা হয়ে উঠেছে। আমি নরসিংদী সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হোসেনের কাছে জানতে যাব যে এই যে নরসিংদীতে দিন দিন তালিকা দীর্ঘ হচ্ছে জনপ্রতিনিধি হত্যার, এ ব্যাপারে আপনাদের বক্তব্যটা কি? কেন এই হত্যাকাণ্ড দীর্ঘায়িত হচ্ছে এবং কেন বিচার হচ্ছে না এইসব হত্যাকাণ্ডের? দাঁড়াই তো বলুন। আমি যেটা মনে করি যে বিচারহীনতার যে একটা ধারা চলে আসছে, এই বিচারহীনতার কারণেই এত বড় বড় জঘন্য কর্মকাণ্ড এবং জনপ্রিয় নেতাদেরকে হত্যা করার মতো দুঃসাহস সন্ত্রাসীরা দেখাচ্ছে। কারণ কোর্ট থেকে অত্যন্ত অল্প সময়ের মধ্যেই তারা জামিন পেয়ে যায় এবং আইনের ফাঁক দিয়ে অর্থনৈতিক প্রভাব এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে সন্ত্রাসীরা কোর্ট থেকে জামিন নিয়ে বের হয়ে যায় এবং তাদের পিছনে টাকা লগ্নি করার মতো গডফাদার থাকে, রাজনৈতিক গডফাদার। তাদেরকে পৃষ্ঠপোষকতা করে বিদায়ী আমি মনে করি একের পর এক এই ধরনের জনপ্রিয় নেতাদেরকে হত্যা করার প্রবণতা নরসিংদীতে বেড়ে চলেছে। এবং এই সন্ত্রাসীদেরকে যদি দ্রুততম সময়ের মধ্যে আইনের মাধ্যমে নির্মূল করা না যায় তাহলে নরসিংদীর কেউ নিরাপদ নয়। বৈঠকে সে একটা প্রধান কথা বলছে। প্রথম কথা, ওই সাদা ব্যক্তি তার কাছে ঘাঁটি করার প্রস্তাব দিছিল, কিন্তু সে বইলা দিছে যে দেশকে সে কারো কাছে ভাড়া দেবে না। দ্বিতীয়ত, এই ঘাঁটি যে শুধু চীনের বিরুদ্ধে না অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে সেটাও বলছে। তৃতীয়ত, বাংলাদেশের একটা অংশ কাইটে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার ষড়যন্ত্র চলতেছে। এবং চতুর্থত, জনগণের শক্তি ব্যবহার করিয়া সেই সমস্ত চক্রান্ত মোকাবেলা করবে। প্রথম কথাটায় আসি, এই সাদা ব্যক্তিটা কে সেটা কিন্তু সে বলে নাই, তবে বলছে আমেরিকা নাকি 2001 সালে নির্বাচনের আগে ভারতের কাছে বাংলাদেশের গ্যাস বিক্রির প্রস্তাব দিছিল, সেটা নাকি সে নাকচ করে দিচ্ছে। সুতরাং তার কথাবার্তায় বোঝা যাইতেছে যে এই ভদ্রলোক একজন উচ্চপদস্থ আমেরিকান কর্মকর্তা। আপনাদের মনে থাকতে পারে গত বছর জাতিসংঘের অধিবেশনে যাওয়ার ওসিলায় সে ওয়াশিংটনে গিয়া অনেকদিন বসেছিল, অধীর আগ্রহে যদি কোনো উচ্চপদস্থ আমেরিকান কর্মকর্তার সাথে তার সাক্ষাৎ হয় সেই আশায়। আমরা জানতে পারছিলাম যে ভারতীয়দের সাহায্যে সে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সাথে একটা আনুষ্ঠানিক সাক্ষাৎ পাইছিল। সম্ভবত কাদালানি তার বক্তব্যে মিস্টার সুলিভানের দিকে ইঙ্গিত করছে, কারণ এই জাতীয় প্রস্তাব নিয়ে নিম্নতর পর্যায়ের কর্মকর্তারা কথা বলেন না। যাই হোক, সে দাবি করছে যে ওই সাদা ভদ্রলোককে সে নাকি স্পষ্ট জানাই দিচ্ছে যে শেখ মুজিবের মাইয়া যুদ্ধ করে দেশ স্বাধীন করছে এবং দেশের কোনো অংশ সে অন্য কোনো দেশকে ইজারা দেবে না, অথবা দেশটা অন্য কারো হাতে তুইলা দেবে না। এটা মানুষ কত জঘন্য মিথ্যা কথা বলতে পারে সেটা এই দিল্লির দাসীকে না দেখলে আমরা বুঝতে পারতাম না। বাংলাদেশকে সে আমেরিকার কাছে ইজারা দেবে কি কইরা? সে তো ইজারা অলরেডি দিয়ে দিছে। সে তো দেশটাকে ইতিমধ্যে বন্ধক দিয়ে রাখছে ভারতের কাছে কেবলমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য। কোন বিষয়টা আমাদের হাতে আছে? সবই তো দিল্লির হাতে তুলে দিছে। এমনই একটা অবস্থা যে তার দলের এমপিরা প্রকাশ্যে বলে যে তারা ভারতের ক্যান্ডিডেট। এটা তোমাকে মনে রাখতে হবে, আমি ভারতের প্রার্থী, তোমাকে এটা মনে রাখতে হবে। তার নিজের দলের সাধারণ সম্পাদক কাউয়া কাদের, ওই যে কাউয়া, ওই সাউন্ড দেন আরো জোরে কান ফাটায় দেন। ওই তো পাবলিকলি ডিক্লেয়ার করছে যে দিল্লি আছে তো তারা আছে, ভারত সরকারই তাদেরকে ক্ষমতায় রাখছে। আর তার মন্ত্রী আলগা মোমেন সে বলে ইন্ডিয়াকে বলেছি হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে। শুনেন, আমি ভারত থেকে যেটি বলেছি যে শেখ হাসিনাকে টিকে রাখতে হবে। কানেক্টিভিটির নাম কইরা ভারতকে বাংলাদেশের জমির উপর দিয়ে ট্রানজিট দিয়ে দিচ্ছে প্রায় বিনা পয়সায়। আবার ওই ট্রানজিটের রাস্তাগুলি বানাইতে হয়েছে
আমাদের পয়সায় বাংলাদেশের বন্দর ব্যবহার করার সুযোগ ভারতকে দিয়ে দিছে এই কাঁঠাল রানী। শুধু তাই না, বন্দরে বাংলাদেশের জাহাজ ফেরার আগে ভারতের জাহাজ অগ্রাধিকার পাবে, এটাই আছে চুক্তিতে। বাংলাদেশের চাইতে ভারতের জাহাজ অগ্রাধিকার পাবে আমার বন্দর, কিন্তু সেটা ভারত আমার আগে ব্যবহার করতে পারবে। তাহলে দেশ তুলে দেওয়ার আর কি বাকি থাকে? কয়েকদিন আগে আমি দেখাইছিলাম একটা আমার এপিসোডে যে বার্মা সীমান্তে বাংলাদেশের যে সাইডের রাস্তা তৈরি হইতেছে সেটা খবরদারি ভারতীয় সেনাবাহিনীর হাতে। রাস্তা তৈরির পরিদর্শনে আসে সেই দেশের আর্মির জেনারেল, অথচ রাস্তা বানানোর খরচ সুদে আসলে আমাদের ভারতকে দিতে হবে। শুধু তাই না, বাংলাদেশ সরকারের প্রজ্ঞাপনে এটা বলা আছে যে এই রাস্তা নাকি ভারতের সামরিক কৌশলের অংশ। অর্থাৎ আমাদের সেনাবাহিনী আসলে আর নাই, আমাদের সামরিক কৌশল এখন ভারতের সামরিক কৌশলের অন্তর্গত হইয়া পড়ছে এই খুনি কাঁঠাল রানীর আমলে। স্বাধীনতা এবং সার্বভৌমত্বের আর কিছু বাকি থাকলো? কাঁঠাল রানীর আমলে বছরের পর বছর সীমান্তে ভারতীয় বিএসএফ পাখির মতো গুলি কইরা বাংলাদেশিদের হত্যা করে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা তো দূরের কথা, সামান্যতম প্রতিবাদ এই দিল্লির দাসী করে না। উল্টা তার মন্ত্রীরা বলে যে বর্ডারে যে খুন হয় সেটা বাংলাদেশের মানুষের নিজের দোষে খুন হয়, এমনকি দেশের ভিতরে ঢুকে ভারতীয় বিএসএফ বাংলাদেশিদের খুন করে। বিষয়টা নিয়ে কাঁঠাল রানী একটা কথাও বলে না, প্রতিবাদ করে না। বাংলাদেশের পুরা বাজার খুলে দিয়েছে ভারতের কাছে, যার কারণে এই দুই দেশের বাণিজ্যের কোনো ভারসাম্য নাই। আমরা রপ্তানি করি $2 বিলিয়ন, আর ভারত বাংলাদেশের রপ্তানি করে $14 বিলিয়ন। প্রত্যেক বছর বাংলাদেশে কর্মরত 26 লক্ষ ভারতীয় চোরা পথে ভারতে $10 বিলিয়ন করে রেমিটেন্স পাঠায়। ভারতে মানুষের গু সার হিসাবে ব্যবহার করে যে বোমা বোমা পেঁয়াজ হয় সেটা ভারত 40% শুল্ক বসায় বাংলাদেশে পাঠায়। বিষযুক্ত ভারতীয় মশলা, অন্যান্য খাদ্যদ্রব্য, কসমেটিক ইত্যাদি যেগুলো খাইলে ব্যবহার করলে ক্যান্সার অবধারিত, সেগুলো স্রোতের মতো বাংলাদেশে ঢুকতে দিচ্ছে। এমনকি নেপাল ভারতীয় মশলা নিষিদ্ধ ঘোষণা করছে। কাঁঠাল রানী নেপালের মতো একটা অ্যাকশন নিলে বুঝতাম যে দেশের জনগণের জন্য তার সামান্য হইলেও কোনো দরদ আছে। বাংলাদেশের জনগণের প্রতি তার সামান্যতম মায়া নাই, সেটা পাক্কা গণদুশ্মন এবং দেশদ্রোহী। এইরকম একটা ভারতের দাসী যখন প্রকাশ্যে বলে সে দেশের কোনো অংশ কারো কাছে ভাড়া দিবে না কিংবা দেশটাকে কারো কাছে তুলে দিবে না, তখন সেটা একটা দুধের শিশু বিশ্বাস করবে না। দেশের মানুষ যে তার কথার কানা করেও মূল্য দেয় না, বরং তার নাম শুনলে উল্টা থুতু ছিটায়। সে আইডিয়া কি তার আছে? হ্যাঁ আছে, আছে। আসেন নাইমুল ইসলাম খান কি বলে শুনি। নো আইডিয়া, নো আইডিয়া। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।